বিয়েটা হবে না। আসিফ বলল, শুধু এটুকু নয়, সাথে আরেকটা কথাও বলল, কালো মেয়েকে কোনোদিন আমি বিয়ে করব না, মরে গেলেও না। আমার বাপ টাকার লোভে এটা করতে চেয়েছিল। সরি, আপনার কাছে মাফ চাইছি আমি, কষ্ট নিবেন না মনে। বাই। তারপর আমি কোনো টু শব্দ করার আগেই কুট করে ও পাশ থেকে লাইনটা কেটে দিল আসিফ। আমি কোনো কথা বলার সুযোগ পেলাম না। আমার মাথা প্রচণ্ড রকম খারাপ হয়ে গেল। পায়ের নিচের মাটি কেমন সরে যেতে লাগল দূরে। হৃৎপিণ্ডের কাঁপুনিতে আমার হাত পর্যন্ত কেঁপে উঠল। হাত থেকে ঝট করে মোবাইলটা ছিটকে পড়ল ফ্লোরে। তখনও আমার হাতে আংটি আছে। জানলার ফাঁক গলে ভোর সকালের আলো পড়ে সেই হেম রঙা আংটি চিকচিক করে জ্বলছে। ফ্লোরে পড়ে থাকা মোবাইল ফোনের দিকে না তাকিয়ে আমি তাকালাম আংটিখানার দিকে। এই আংটিখানা ওরা দিয়ে গিয়েছিল গত সপ্তাহে। মহা সমারোহে বাড়িতে আয়োজন করে 10 জন মেহমানকে খাওয়ানো হলো। তারপর আমার হবু শ্বশুর বিয়ে ঠিক করে গেলেন। শাশুড়ি আমার হাতে এই আংটিখানা পরিয়ে দিয়ে বললেন, লক্ষ্মী মেয়ে আমার। আসিফের সাথেও সেদিন কথা হয়েছিল আমার। বাড়ির মুরুব্বিরা 5 মিনিট সময় দিয়েছিলেন আমাদের কথা বলার জন্য। আমরা ছাদে গিয়ে কথা বলেছিলাম। আসিফকে আমার পছন্দ হয়েছিল। ও দেখতে ভালো, কর্মও ভালো, কিন্তু আমার গায়ের রং যে কালো। যদিও গায়ের রং নিয়ে হীনন্যতায় থাকা সংকীর্ণ মনেরও পরিচায়ক, রং গায়ের হয় না, রঙের প্রকারভেদ হয় মনের। আমি বলেছিলাম, আপনি একটু ভালো করে ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। আসিফ গাঢ় হেসে বলেছিল, বাবা মার উপর আমার আর কোনো কথা নেই, তাদের পছন্দই আমার পছন্দ। সেদিন এসব বলে আজ যখন বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে দাওয়াত করা হয়ে গেল, তখন এমন একটা সংবাদ কেন দিল আসিফ? হঠাৎ খুব কান্না পেয়ে যাচ্ছে আমার, দম কেমন আটকে যেতে লাগল। আম্মা উঠোনে মরিচ শুকোতে দিয়েছেন, আব্বা বারান্দায় বসে রবিনকে অঙ্ক পড়াচ্ছেন। আমি কি এখন এই কথাটা তাদের কাছে বলবো গিয়ে? বলতে পারলাম না আমি। এমন কথা যে খুব লজ্জার হয়। একটা মেয়ের হুটহাট বিয়ে ভেঙে গেল আর সে গিয়ে তার বাবা মাকে ডেকে বলছে, বাবা, মা, আমার বিয়েটা ভেঙে গেছে। ছি ছি ছি। লজ্জা এবং ঘৃণায় চোখ ফেটে টপটপ করে জল গড়িয়ে পড়ল আমার গালের উপর। আমি সেই জল আটকাতে পারলাম না কিছুতেই। গাল বেয়ে ছল ছল করে জল গড়িয়ে পড়তে লাগল নিচে। বিছানার উপর বসে চাপা স্বরে কাঁদতে থাকলাম আমি, বড় নীরবে, বড় নিভৃতে। ঠিক তখন হঠাৎ করে মনে হলো, আচ্ছা, আমি শুধু শুধু এমন করছি কেন? আসিফ আমার সাথে মজাও তো করতে পারে। আমি ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে নিয়ে কল করলাম আসিফকে। এবার আর আসিফ ফোন ধরল না। ফোন ধরল তার মা। বলল, মা গো, ভুল হয়ে গেছে আমাদের। আমাদের ছেলে তোমাকে পছন্দ করেনি। তাছাড়া আমরাও সেদিন তোমায় খুব ভালো করে দেখতে পারিনি। আমার একটা মাত্র ছেলে, বুঝোই তো মা, ওর পছন্দের গুরুত্ব না দিলে তো আর সংসার টিকবে না। সংসার তো ও করবে, আমরা না। তাছাড়া তুমি যদি শুধু আরেকটু ফর্সা হতে তবুও ভাবা যেত। আমাদের ক্ষমা করো মা, আমাদের ভুল হয়ে গেছে। এবার আর ওপাশ থেকে কেউ ফোন কল কাটল না। কাটলাম আমি নিজেই। ততক্ষণে আমার কান্নার গলা অনেকটাই বেড়ে গেছে। আব্বা এবং আম্মা এসে পাশে দাঁড়িয়েছেন আমার। আম্মা বললেন, কি হয়েছে বৃষ্টি? কি হয়েছে রে মা? কি হয়েছে তোমার? আব্বাও এসে বসেছেন পাশে। জানতে চেয়েছেন তিনিও। আমি কথা বলতে পারি না কান্নার দাপটে। লজ্জায় কেমন মরে যেতে ইচ্ছে হয় হঠাৎ। আম্মার হাতে ফোনটা তুলে দিই আমি। আম্মা কল করেন আসিফদের বাড়ি। আব্বাও কথা বলেন। গালাগালি হয়ে যায় একচোট, দুপাশ থেকেই। কিন্তু তাতে কি, বিয়ে তো আর হবেই না ওখানে। ওরা রাজি হলেও আব্বা ওখানে আমায় বিয়ে দিবে না। প্রায় হয়ে যাওয়া একটি বিয়ে হুট করেই এভাবে ভেঙে গেল। এই সব খবর চাপা থাকে না, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যায় মুহূর্তে। আমার এই অপমানের খবরটা ছড়িয়ে যেতে দেরি হয়নি। মানুষের মুখে মুখে তখন শুধু আমার নামই খইয়ের মতন ফুটতে থাকে। তারা একে অপরের কানে বাড়িয়েও কত কথা বলে, ওই সব কথা আবার আমার কানেও আসে। তখন প্রচণ্ড মন খারাপ লাগে আমার। দুনিয়াটা কেমন যেন দোজখের মতো মনে হয়। স্বচ্ছ আয়নার ভেতর তাকাই আমি। তাকিয়ে আমার এই বিকৃত চেহারা এবং গায়ের রংটাকে খুব ভালো করে পরখ করে দেখি। তারপর বড় উপহাস করতে থাকি নিজেকে নিয়ে। মরে যেতে ইচ্ছে করে হঠাৎ আমার, কিন্তু মরে যাইনি আমি। আম্মা কাছে এসে সান্ত্বনা দেন, বলেন ধৈর্য ধরতে। ধৈর্যের ফল নাকি শুভ হয়। তিনি বলেছিলেন, সৌন্দর্য কি মা সাদা চামড়ায় থাকে? আমরা সৌন্দর্য চিনিই না। তুমি ধৈর্য ধরো মা, তোমার জন্য এমন মানুষ আসবে যার চোখ সৌন্দর্য চিনে। ধৈর্যই ধরেছিলাম আমি। ধৈর্যের ফল আমার খারাপ হয়নি। গায়ের মানুষ ভেবেছিল গায়ের রং আর ওই অপমানের জন্য আব্বা আম্মা আমায় আর বিয়ে দিতে পারবেন না কখনো। কিন্তু কপালে ভালো কিছু থাকলে তা কি করে কেউ ফেরাতে পারবে?
এবার আমার বিয়ে হয়ে গেল আসিফের চেয়েও সুন্দর এবং যোগ্যবান ছেলের সাথে। যদিও আমি সুন্দর কোনো ছেলেকেই বিয়ে করতে রাজি ছিলাম না, কিন্তু আদনান নামের ওই ছেলেটা আমার জন্য উঠে পড়ে লেগেছিল। কেন লেগেছিল আমি তখন জানতাম না, কিন্তু বিয়ের পর জেনেছি সে নাকি মানুষের কাছে আমার গুণের কথা শুনেছিল। গুণ বলতে এটুকুই, আমি ভালো গান জানি, মানুষকে ভয় পাইয়ে দিতে পারি ভৌতিক গল্প বলে। তার নাকি ঠিক এমন মেয়েই চায়, রাতভর তাকে গান শোনাবে এবং ভৌতিক গল্প বলে ভয় পাইয়ে দিবে এমন। আমার বিয়ে হয়ে যাওয়ায় মানুষ বড় অবাক হয়ে গেল, কিন্তু আমি খুব একটা অবাক হইনি এতে। আমি বিশ্বাস করতাম বাস্তবতার চেয়েও বেশি কপালের লিখনিখে, তাই অবাক হয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পাইনি আমি। আদনানের সাথে খুব ভালো সময়ই কাটছিল আমার। অসম্ভব ভালো মনের মানুষ সে। গান গেয়ে কতবার তাকে মুগ্ধ করেছি আমি, আর কত রাতে যে ওকে ভয় পাইয়ে দিয়েছি ভৌতিক গল্প বলে, তার কি আর হিসেব আছে। এভাবেই সময় কেটে যাচ্ছিল আমাদের। একদিন হঠাৎ করে আদনানকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ওর এক অসুস্থ খালাকে দেখতে। খালার অপারেশন হয়েছিল। হসপিটাল থেকে বের হয়ে আসার সময় হসপিটালের গেটে হঠাৎ একটা মুখ দেখে থমকে দাঁড়ালাম আমি। লোকটাকে আমি খুব ভালো করে চিনি। ওর কোলে একটা 2-3 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা, গায়ের রং কালো, আমার চেয়েও কালো। বাচ্চাটা কার আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাচ্চাটা আসিফকে ডেকে উঠল, পাপ্পা, পাপ্পা। ততক্ষণে আমি খুব ভালো করে বুঝে গেছি এই মেয়ে আসিফেরই। আমার খুব কষ্ট লাগলো হঠাৎ এই ভেবে যে আসিফের এই কালো মেয়েটাও কি আমার মতো এমন পরিস্থিতির শিকার হবে না একদিন। তারও কি কোনোদিন এই গায়ের কালো রংটার জন্য বিয়ে ভেঙে যেতে পারে না? আচ্ছা, তখন কি আসিফের একটুও কষ্ট হবে না? আসিফের কি মনে পড়বে না সেও এমন করে শুধু গায়ের রংটার জন্যই একটি মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল, অপমান করেছিল? তার কি সেদিন খুব অপমান হবে না? ভাবলাম গায়ের রং ছেড়ে কখন মানুষ মানুষের ভেতর টুকু দেখতে শুরু করবে, কখন পৃথিবীর সব মানুষেরা আসিফ থেকে আদনান হয়ে উঠবে।